সাহেলের সাথে জেনি আর হ্যারিও স্টলে ঢুকল। একটি বড় টেবিল ঘিরে বসে আছে সবাই। জেনি বারবারই কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। ডায়েরির বর্ণনা অনুযায়ী প্রত্যেকটি মানুষকে চেনার চেষ্টা করছে সে। স্টলে ঢুকতেই প্রথমে দুটো বাচ্চার উপর নজর পড়ল জেনির। বাচ্চা দুটো ফিসফিস করে কিছু একটা বলছে আর হুটহাট হেসে উঠছে। জেনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। বাচ্চা দুটোর চেহারা এক, কিন্তু কোথাও যেন সামান্য একটু পরিবর্তন আছে। কিন্তু পরিবর্তনটা ধরতে পারছে না জেনি। তাদের পাশেই বসে আছে লাল পাঞ্জাবি পরনে আরেকটি ছোট্ট ছেলে। এত বাচ্চা বয়সেই চোখে মুখে দারুণ গাম্ভীর্যতা। জেনি আর হ্যারি চেয়ার টেনে বসতেই সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল সাহেল, গাইস, আজকের জন্য ওরা আমাদের গেস্ট। ওর নাম লুইস হ্যারিসন, আমার ফ্রেন্ড পিটারের ছোট ভাই। আর উনি হচ্ছেন জেনিফা কিংস্টন, হ্যারির উডবি। হ্যারি জেনিকে একগুচ্ছ মিষ্টি হাসি উপহার দিয়ে ওয়েলকাম জানালো সবাই। সাহেল বাচ্চাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হ্যারি এন্ড জেনি, আমাদের বাচ্চা পার্টির সাথে পরিচিত হও। সেইম ডিজাইনের যে দুইটা বাচ্চা বসে আছে ওদের নাম আদ্র এন্ড রুদ্র। জনেই প্রচুর দুষ্ট। ওদের চেনার উপায় হল চুল আর টোল। একজনের চুল হালকা কুকরানো আর অন্যজনের গালে টোল। বাচ্চারা, আন্টিকে হাই বলো। আদ্র রুদ্র চোখ ছোট ছোট করে তাকালো। হ্যারির মতো বাদামি চুলের শুভ্রমানব হয়তো এর আগে দেখেনি তারা। তবে পরমুহূর্তেই বিনা কারণেই হেসে উঠে জনে একসাথেই বলল, হাই আন্টি এন্ড আঙ্কেল। জেনি মিষ্টি করে হাসল। সাহেল এবার পাশে বসে থাকা বাচ্চা ছেলেটার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এটা হলো আমার ছেলে, যদিও স্বভাবগুলো একদমই আমার মতো নয়। বাচ্চাদের মধ্যে সবচেয়ে গম্ভীর এবং টিপটাপ। সবকিছুই পারফেক্ট চায় তার। ১৯ থেকে ২০ হলেই রাগে বাড়ি মাথায় তুলে নেয়নি। ছেলেটা বাবার দিকে ভ্রু কুঁচকে তাকাল। মাথার চুলগুলো এলোমেলো করে দেওয়ায় বাবার প্রতি চরম বিরক্ত সে। সাহেল ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা, আন্টি আঙ্কেলকে নিজের নাম বলো। ছেলেটির কুচকানো ভ্রু আরও খানিকটা কুচকে গেল। গম্ভীর মুখে বলল, হাই, মাই নেম ইজ সাদাফ, নাবিল আল সাদাফ। জেনি হ্যারি জনেই চমকে উঠল। ২.৫ বছরের পিচ্চি এতটা স্পষ্ট করে কথা বলতে পারে কিভাবে? সাহেল এবার শুভ্রতাকে উদ্দেশ্য করে বলে উঠল, আর ইনি হচ্ছেন আমাদের প্রিন্সেস শুভ্রতা। শুভ্র খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছিল। নিজের নাম শুনে চোখ তুলে তাকাল সে। কথায় কোনো উৎসাহ না পেয়ে আবারও পাউরুটিতে মনোযোগ দিল সে। পাশের চেয়ারে বসা শুভ্র মেয়ের দিকে ঝুঁকে এসে বলল, আম্মু, আন্টিকে সালাম দাও। শুভ্রতা আবারও মুখ তুলে তাকাল। জেনিকে খুব মনোযোগ দিয়ে দেখে নিয়ে একবার চোখ পিটপিট করে মিষ্টি হেসে বলে উঠল, আচ্ছামু আইকুম। সাথে সাথেই পাশ থেকে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল আদ্র রুদ্রের একজন বোন, আচ্ছামু আইকুম নয়, আসসালামু আলাইকুম। তুই সবসময় ভুল করিস, সুন্দর করে বল। শুভ্রতা এবার ভাইদের দিকে তাকাল। চোখ ঘুরিয়ে কিছুক্ষণ জেনির দিকে তাকিয়ে থেকে চোখের ভারী পল্লব কাঁপিয়ে আবারও বলে উঠল, আচ্ছামু আইকুম। পাশে বসে থাকে ওই লালপাড়ের সাদা শাড়ির মেয়েটা এবার মিষ্টি হেসে পরম আদরে মেয়ের কপালে চুমু দিয়ে বলল, আমার মাটা। মায়ের আদর পেয়ে মায়ের দিকে তাকালো শুভ্রতা। চুল টেনে মায়ের মুখটা নিচু করে এনে সেও কপালে চুমু দিয়ে বলে, আমাল মাতা। সবাই হেসে উঠে এবার। জেনিরও শুভ্রতা নামের মেয়েটার কপাল, গাল সব জায়গা চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু বাচ্চারা অপরিচিত ব্যক্তির অহেতুক আদর সহজভাবে নেয় না। তাই নিজের ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পরিষ্কার বাংলায় বলল, ওয়ালাইকুম সালাম। কেমন আছো শুভ্রতা? শুভ্রতা তাকায়, মুখ টিপে হেসে বলে, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জেনি জানালো সে ভালো আছে। শুভ্রতা আবারও পাউরুটি খাওয়ায় মনোযোগ দিল। কেউ ভালো থাকলে তার বিপরীতে কিছু বলতে শেখানো হয়নি তাকে। অতএব এখন অযথা কথা বলার কোনো প্রয়োজন নেই তার। আবারও কথা শুরুর আগেই খাবার চলে এলো টেবিলে। প্লেটে মচমচে ইলিশ মাছ ভাজা দেখে সেদিকে হাত ইশারা করে বলল সে, আম্মু, ওটা খাবো। ওটা ঝালমা। ওটা খেলে তোমার জিভ জ্বলবে। ওটা খাওয়া যাবে না। শুভ্রতা একবার চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আবারও প্লেটটির দিকে তাকাল। কিন্তু কিছু বলল না। তাকে দেখে মনে হচ্ছে মায়ের কথা বিশ্বাস করে নিতেই অভ্যস্ত সে। মা যেহেতু বলেছে এটা ঝাল, তার মানে এটা ভয়ানক ঝাল। সাহেল আর কারো সাথে পরিচয় না করিয়ে দেওয়ায় আশাহত হল জেনি। সে কি সরাসরি রোদের কথা জিজ্ঞেস করবে, নাকি চুপ থাকবে? জেনির দ্বিধাদ্বন্দ্বের মাঝেই একটা মেয়ে টেবিলের কাছে এসে দাঁড়াল। শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছছে সে। গায়ে বাঙালিদের মতো করে পরা লাল সাদা শাড়ি।
পেটটা অস্বাভাবিক বড়। জেনি বুঝতে পারছে মেয়েটি প্রেগনেন্ট। তার পেছনেই দাঁড়িয়ে আছে একজন সুদর্শন পুরুষ। মেয়েটি সবার দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে উঠল, আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছেন আপনারা? কি স্বার্থপর! কথাটা বলে মুখ কালো করে পেছনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো সে। রাগী গলায় বলল, শেষমেশ তো আনলেই মেলায়, তাহলে এত ঢং করলে কেন? আমি কত কিছু মিস করে ফেলেছি। ধেৎ, ভালো লাগে না। শুভ্র হেসে বলল, কিছুই মিস করনি চিত্রা। খাবার তো একদমই না। তবে আমি কিন্তু শিশির ভাইকে সাপোর্ট করব। এই অবস্থায় খাওয়ার লোভে দৌড়ে আসাটা একদমই উচিত হয়নি তোমার। সবাই মুখ টিপে হাসল। সাহেল বলল, সত্যিই, এত খাই খাই করলে কি চলে চিত্রা? কন্ট্রোল। চিত্রা এবার রাগে লাল। এদের সবাইকে খুব কঠিন কিছু কথা শোনাতে ইচ্ছে করছে তার। কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই হুট করেই প্রশ্ন করল জেনি, রোদ কোথায়? রোদ কোথায়? কথাটা যেন বিস্ফোরণ ঘটাল। সবার হাসি হাসি মুখটা বিলীন হয়ে তাতে জমা হল রাজ্যের বিস্ময়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্র মুখটাও গম্ভীর। লাল পাড়ের সাদা শাড়ি পরা মেয়েটাও অবাক চোখে একবার শুভ্র তো একবার জেনির দিকে তাকাচ্ছে। সবার এমন রিয়েকশনে জেনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। একটা ঢোক গিলে আবারও প্রশ্ন করল, রোদ কোথায়? বিস্ময় কাটিয়ে জেনির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল সাহেল, রোদের নাম কি করে জানেন আপনি? জেনি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমি রোদের সাথে দেখা করতে চাই, উনার সাথে দেখা করতেই এতটা দূর এসেছি আমি। ও কি বেঁচে আছে? বিস্ময় ভাবটা যেন কয়েকগুণ বেড়ে গেল সবার। একটা মেয়ে ইউএস থেকে শুধুমাত্র রোদের সাথে দেখা করতে আসবে, বিষয়টা বড্ড গোলমেলে লাগছে তাদের। সাদা শাড়ি পরা মেয়েটা মৃদু গলায় বলে উঠল, আমিই রোদ। কিন্তু আপনাকে তো চিনলাম না। কোথাও দেখেছি বলেও মনে হচ্ছে না। আমিই রোদ। এই একটি কথাতেই যেন শ্বাস বন্ধ হয়ে এলো জেনির। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না সে। হ্যারি চুপচাপ বসে আছে। পুরো ব্যাপারটা বুঝতে পেরেও কোনো ভাবাবেগ নেই তার। অন্য একটা কথা বেশ ভাবাচ্ছে তাকে। কথাটা শুনলে জেনি কেমন রিয়েক্ট করবে তাই ভেবে পাচ্ছে না সে। জেনি অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনি রোদ? সত্যিই রোদ? রোদ খানিকটা থতমত খেয়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন? জেনি কিছুক্ষণ একদৃষ্টিতে রোদ শুভ্রকে দেখে নিল। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে রোদের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার? রোদ বেশ অবাক হল। ডায়েরিটার দিকে ভ্রু কুঁচকে তাকাল। নিজের ব্যাগ থেকে সেইম একটা ডায়েরি বের করে টেবিলে রাখল সে। জেনি বিস্ফারিত চোখে দুটি ডায়েরিতে চোখ বুলিয়ে বিস্মিত কণ্ঠে বলল, সেইম ডায়েরি? তাহলে এটা কি আপনার নয়? রোদ কিছু বলার আগেই ভ্রু কুঁচকে বলে উঠে শুভ্র, ডায়েরি? এটা আবার কোন নতুন হিস্ট্রি? তাছাড়া রোদ কখনো ইউএস যায়নি। তাহলে আপনি ওকে চিনেন কিভাবে? সবকিছুই কেমন অগোছালো লাগছে আমার। শুভ্র কথা শেষ হতেই জেনির হাত থেকে ডায়েরিটা নিয়ে উল্টেপাল্টে দেখল সাহেল। কপাল কুঁচকে বলল, এটা তো কলকাতায়। একটু থেমে, আপনি এটা কি করে পেলেন মিস কিংস্টন? তবু এতদিন পর। জেনি এবার মুখ খুলে, বেশ কিছুদিন আগে বাবার স্টাডি রুমের এক কোণায় হঠাৎই চোখে পড়ে ডায়েরিটা। ডায়েরিটা দেখে বেশ অবাক হই। ভেবেছিলাম এটা হয়তো বাবার লেখা, আমার বাবা মার জীবন কাহিনী। কিন্তু প্রথম পৃষ্ঠা খুলে বুঝতে পারলাম এটা রোদ নামের এক মেয়ের লেখা। তার জীবনের দারুণ কিছু দিনকে লিপিবদ্ধ করা হয়েছে এই ডায়েরিটাতে। লিপিবদ্ধ করা হয়েছে তার ভালোবাসাকে, শুভ্রকে। ভালোবাসার অনুভূতি যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না আমার। অদ্ভুত এক আকর্ষণে রাত জেগে পড়ে ফেলি আবেগমিশ্রিত সেই ডায়েরি। কিন্তু ডায়েরির শেষ পাতাটিতে কেঁপে উঠি আমি। সেখানে রোদের কলকাতায় পাড়ি জমানোর কথা লেখা আছে, তারপর ফাঁকা। এই সাদা কাগজগুলো বড্ড জ্বালাপোড়া করছিল মনে। একটা কথায় মনে হচ্ছিল বারবার, কি হয়েছিল তারপর? রোদ, শুভ্র আর তার সেই বাচ্চাটা কি বেঁচে আছে? এই আকর্ষণ থেকেই বাবাকে ডায়েরির কথা জিজ্ঞেস করি। উনি জানান কলকাতার এক ময়লার ঝুড়ি থেকে উদ্ধার করেছিলেন এই ডায়েরি, তাও আবার প্রায় 2 বছর আগে। আমি আশাহত হই। কিন্তু প্রশ্নের উত্তরগুলো জানার আগ্রহটা এত বেশি ছিল যে হ্যারির প্ল্যানমতো চলে আসি বাংলাদেশে। আমাদের উদ্দেশ্য ছিল শুভ্রকে খোঁজা। এই অচেনা এক দেশের অচেনা এক শহরের বেশ কয়েকটি ভার্সিটির দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াই শুধুমাত্র শুভ্রকে খুঁজব বলে। রোদ তার ডায়েরিতে লিখেছিল তার শুভ্র ভার্সিটির লেকচারার, কিন্তু ভার্সিটির নাম কোথাও উল্লেখ করেনি সে। ভেবেছিলাম খালি হাতে ফিরতে হবে আমাদের, কিন্তু কাকতালীয়ভাবে সাহেল আর আর্দ্র রৌদ্র নামটা শুনেই থমকে দাঁড়াই।
বুঝতে পারি গন্তব্য নিজেই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবার। জেনির কথার মাঝেই অবাক বিস্ময় বলে উঠে সাহেল, ডায়েরিতে যদি আমার নাম লেখা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলেই তো হতো। তাছাড়া হ্যারি তো শুভ্র নামটাও জানে। ক্যালিফোর্নিয়ায় থাকার সময় অনেকবারই শুভ্র কথা বলেছি ওকে। কথাটা জেনির মাথাতেও খেলে গেল। হ্যারি সাহেলকে চিনে এই কথাটা এতক্ষণ সেভাবে ভেবেই দেখেনি জেনি। জেনি কপাল কুঁচকে তাকালো। হ্যারি, তুমি সাহেল শুভ্রকে চিনতে তাহলে আমায় বলনি কেন? হ্যারি অপরাধী চোখে তাকায়, মাথা চুলকে বলে, আই এম সরি, জেনি। অ্যাশ ক্যালিফোর্নিয়া থেকে প্রায় ৩-৪ বছর আগে চলে এসেছিল। যখন তোমার থেকে কাহিনীটা শুনলাম তখন অ্যাশের কথাটা মাথায় ছিল না। আসলে সৌবরর অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাশোকে বাংলাদেশে আসার জন্য টিকিটটা আমিই ম্যানেজ করে দিয়েছিলাম। আর তখনই সৌবর আর রোডের কথা বলেছিল অ্যাশ, বাট এত বছর আগের সেই ছোট্ট কাহিনীর সাথে এই কাহিনীর লিঙ্ক থাকবে তা কখনো ভাবতেই পারিনি আমি। সো সরি সুইটহার্ট। জেনি কি বলবে বুঝতে পারছে না। যে সমস্যার সমাধানটা মিনিটেই করে ফেলা যেত তার জন্য 3 দিন যাবৎ গাধার মতো খাচ্ছে তারা। তবে সেই সুবাদে বাংলাদেশে তো আসা হলো। জেনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইট ওকে হ্যারি। কিন্তু তারপর কি হয়েছিল? আর রোদের কাছে এই দ্বিতীয় ডায়েরি বা কিভাবে? রোদ হাসল, জেনির দিকে তাকিয়ে বলে উঠল, আমি বিশ্বাসই করতে পারছি না আমার একটা ডায়েরি এতটা দূর টেনে এনেছে আপনাকে। ডায়েরি লেখাটা আমার ছোটবেলার অভ্যাস। আমার 6ঠতম জন্মদিনে নানুভাই আমাকে 6টা ডায়েরি উপহার দেন। ডায়েরিগুলো দেখতে ঠিক একই রকম ছিল। সেদিন নানু বলেছিলেন, নানুভাই, ডায়েরিগুলো কিন্তু ফেলে রাখার জন্য নয়। এই ডায়েরিগুলোই 80 বছর পর আয়না হয়ে তোমার সামনে দাঁড়াতে পারে। 80 বছরের বুড়ো হয়ে 6 বছরের রোদকে দেখতে পাওয়াটা মজার নয় নানুভাই? আমি জিজ্ঞেস করেছিলাম, কিভাবে? উনি বলেছিলেন, এখন থেকে জীবনের সব ঘটনাগুলো এই ডায়েরিগুলোতে বন্দী করে রাখো নানুভাই। সুখ দুঃখ সব। যখন আমার মতো বুড়ো হয়ে যাবে, মুখের সব কটা দাঁত পড়ে যাবে, তখন ভারী চশমা চোখে ডায়েরিগুলো খুলবে। তখন ম্যাজিক হবে, এই ছোট্ট তুমি চট করে তোমার সামনে এসে দাঁড়াবে। সেদিন নানুভাইয়ের কথাগুলো অবাক হয়ে শুনছিলাম। কি বুঝেছিলাম জানি না, তবে পরের দিন থেকেই ডায়েরি লেখা শুরু করে দিয়েছিলাম কেবলমাত্র বুড়ো হলে ম্যাজিক হবে বলে। তারপর ধীরে ধীরে ব্যাপারটা আমার অভ্যাসে পরিণত হয়। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সবকটার জন্য আলাদা আলাদা ডায়েরি আছে আমার। কিন্তু দুঃখের বিষয় ছিল, ভার্সিটি লাইফ শেষ না হতেই ডায়েরিটাই হারিয়ে ফেলেছিলাম। সেই ডায়েরি আজ 2 বছর পর আবারও ফিরে পাবো ভাবতেই পারিনি আমি। জেনি বলল, ডায়েরির ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু হসপিটালের ব্যাপারটা এখনও একটা ধাঁধা। কি করে বেঁচে গেলেন আপনি? এটাও কি একটা ম্যাজিক? আর ডায়েরিটা হারালোই বা কিভাবে? রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যাজিক নয়, আল্লাহর রহমত। সেদিন যখন জানতে পারি বাঁচার মতো সময় নেই হাতে, তখনই মনে মনে হাজারবার ধন্যবাদ দিই নানুভাইকে। আমার বাচ্চার কাছে মা না থাকলেও মায়ের জীবনের প্রতিটি ঘটনা জানতে পারবে সে, সেই মুহূর্তে এটাও আমার কাছে ছিল ভীষণ আনন্দের। আমার মনে হয়েছিল ডায়েরিগুলোর মাধ্যমেই আমার মেয়েটার সাথে বেঁচে থাকব আমি। সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনের লাস্ট সময়গুলো ডায়েরিতে তুলে দিয়ে যাব, যেন আমার মেয়ে তার মায়ের কষ্টগুলো উপলব্ধি করতে পারে। কলকাতায় রওনা দেওয়ার পর সাহেল ভাইয়াকে ডায়েরিগুলোর কথা বলি আমি চলে গেলে এই ডায়েরিগুলো শুভ্রকে দেওয়ার জন্যও রিকোয়েস্ট করি। আর বাকি রাস্তাটুকুতে লিখে চলি সেদিন ঘটে যাওয়া সেই কষ্টবহ কাহিনীগুলো। কলকাতা হসপিটালে ডক্টর বের হওয়ার পর শুভ্রও বেরিয়ে যান অটিতে ঢোকার জন্য পোশাক পাল্টাতে। নার্সকে রিকোয়েস্ট করে 5 মিনিট ওয়েট করতে বলে কয়েক লাইন লিখতে বসি, কিন্তু সবটা লেখা হয়ে ওঠে না। তার আগেই তারা পড়ে অপারেশনের জন্য। ডায়েরিটা থেকে যায় বেডের এক কোণে। ভেবেছিলাম শুভ্র অটিতে ঢুকলে সেন্স হারানোর আগে ছোট্ট করে হলেও ডায়েরিটির কথা বলবো তাকে, কিন্তু উনি আসেননি। রোদের কথার মাঝেই প্রশ্ন করে উঠল জেনি, কেন? সাহেল বলল, উত্তরটা আমি দিচ্ছি। সানশাইনের সাথে অটিতে যাওয়ার বায়না করাটা সেদিন শুভ্র পাগলামোরই একটা অংশ ছিল। নিজেই অসম্ভব রকম অসুস্থ ছিল সে। সেদিনই অপারেশন হয়েছিল ওর। একা ঠিকভাবে দাঁড়াতেও পারত না। তার ওপর সানশাইনের কেবিন থেকে বেরিয়েই 2-3 বার বমি হয় ওর। তার পরপরই সেন্স হারায়। আমি আর অভ্র ভাই দুজনেই যেন অকুল পাথারে পড়ি। শুভ্রকে হসপিটালের আইসিইউতে রাখা হয়। সেদিনের কথাটা মনে হলেও কেঁপে উঠি আমি। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছিল সেদিন। একদিকে সানশাইন,
একদিকে শুভ্র আর অন্যদিকে বাচ্চাটা। এক মুহূর্তের জন্য তো মনে হচ্ছিল নিজেও মরে যাই। এত টেনশন নেওয়াটা খুবই কঠিন ছিল আমার আর অভ্র ভাইয়ের জন্য। প্রায় ৩-৪ ঘন্টা অপারেশন চলার পর বাচ্চার কান্নার শব্দ শুনে আমি আর অভ্র ভাই বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। বুকের ভেতর আনন্দ না কষ্ট কাজ করছিল তাই বুঝতে পারছিলাম না। ডক্টর বেরিয়ে এসে বললেন মেয়ে হয়েছে। আমরা বুঝতেই পারছিলাম না কি বলবো। নিশ্চিত মৃত্যু জেনে যে মানুষটাকে অটিতে নেওয়া হলো তার অবস্থা কি করে জিজ্ঞেস করতে হয় জানা ছিল না জনের কারোরই। জনের গলাতেই কথা আটকে গিয়েছিল। এক পর্যায়ে ডক্টর নিজেই বললেন, আপনাদের পেশেন্ট এখনও মারা যায়নি। অজ্ঞান অবস্থায় আছে অর্থাৎ এখনও পালস চলছে। তবে কতক্ষণ চলবে তা বলতে পারছি না। মারা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা উনাকে আইসিইউতেই রাখব। ডক্টরের কথার প্রতিউত্তরে সেদিন কিছুই বলিনি আমরা। শুভ্রতাকে কোলে নিয়ে আইসিইউ এর সামনে বসেছিলাম চুপচাপ। আর রোদ শুভ্র জনেই শুয়েছিল আইসিইউ এর হাজারো যন্ত্রপাতির ভিড়ে। একদিকে কষ্টে বুক কাঁপছিল, অন্যদিকে মনে হচ্ছিল যা হচ্ছে বেশ হচ্ছে। মরে যাক শুভ্র। কারণ রোদের চলে যাওয়ার পর একা শুভ্রকে সামলানোর থেকে শুভ্রকে এখনই হারিয়ে ফেলাটা কম কষ্টের মনে হচ্ছিল আমার। কয়েক ঘন্টার মধ্যে শুভ্রতার বাচ্চাটাও আশঙ্কাময় হয়ে উঠে ডক্টরদের কাছে। বাচ্চার খাবার চাই কিন্তু বাচ্চার মাই তো নেই। কিন্তু সব ছাড়িয়ে একটা ব্যাপারে অবাক হই আমরা। আইসিইউতে শিফট করা ৬ ঘন্টা চলে যাওয়ার পরও সানশাইনের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়নি। সারা শরীর কাজ করা বন্ধ করে দিলেও বেঁচে আছে সে। ডক্টররা আবারও দৌড়াদৌড়ি শুরু করে। এটা তাদের কাছে বিগ অ্যাচিভমেন্ট। পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানানো হয় রোদের বেঁচে থাকা আর মারা যাওয়া একই। তারা রক্তক্ষরণ কমানোর জন্য যে ইনজেকশন উদ্ভাবন করেছিলেন সেটা রোদের উপরই টেস্ট করা হয়েছে প্রথম। রোদের ব্রেনের রক্তক্ষরণ হুট করেই থেমে গেছে, কিন্তু এরপর কি হবে তা তারা নিজেরাও জানে না। হয়তো কিছুক্ষণ নিঃশ্বাস চলবে, ঔষধের ইফেক্ট শেষ হলে থেমে যাবে নিঃশ্বাস। তাই বাঁচার আশাটা ছেড়ে দেওয়াটাই মঙ্গল। শুভ্র সেন্স আসে আরও 2 ঘন্টা পর। ততক্ষণে নাবিলা আর আঙ্কেলও পৌঁছে গেছেন হসপিটালে। শুভ্র চোখ মেলে প্রথমেই জিজ্ঞেস করল, রোদ কোথায়? আমাদের কাছে কোনো উত্তর ছিল না। আমরা জানতাম শুভ্র এখন ঠিক কি করতে পারে, তাই ডক্টররা ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়েই রাখে ওকে। কিন্তু একটা মানুষকে কতক্ষণ ঘুম পাড়িয়ে রাখা যায়? শুভ্রও জেগে ওঠে। আবারও তার মুখে একই প্রশ্ন, রোদ কোথায়? আবারও উত্তরহীন দাঁড়িয়ে থাকি আমরা। শুরু হয় শুভ্র পাগলামো। ফাজিলটা কি না করেছে তখন। হাতে যা পেয়েছে ছুঁড়ে মেরেছে। আটকাতে গিয়ে অভ্র ভাইয়ার হাত আর আমার কপাল কেটেছে। শুভ্র এসব পাগলামো দেখে আঙ্কেলেরও পেশার ফল করেছে। আমাদের জন্য নরকীয় একটা সময় যাচ্ছিল তখন। একসময় সব ছুড়াছুড়ি করে ক্লান্ত হয়ে হাত আর মাথার ব্যান্ডেজ নিয়ে টানাটানি শুরু করে শুভ্র। ডক্টররা আতঙ্কিত হয়ে আবারও জোরপূর্বক ঘুমের ঔষধ পুশ করে। ওর এমন পাগলামো দেখে শুভ্রতাকে ওর সামনে পর্যন্ত নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম আমরা। যদি না বুঝে বাচ্চাটাকে কিছু করে। এভাবেই জিনিস ছুড়াছুড়ি আর ঘুমিয়েই কেটে গেল ৫-৬টি দিন। সানশাইনের বডিতেও কোনো রিয়েকশন দেখা দিল না। ডক্টররা বললেন রোগী কোমাতে চলে গেছে। কোমা থেকে কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারলেন না উনারা। তবে উনারা চেষ্টা করবেন। এটা উনাদের রিসার্চের জন্য একটা গুড সাইন। সেই মুহূর্তে ডক্টরদের ধরে খুন করতে ইচ্ছে করছিল আমার। আমাদের রোগী মারা যাচ্ছে আর তারা তাদের রিসার্চ নিয়ে পড়ে আছে। 1 সপ্তাহ পর শুভ্র এমন একটা অবস্থা হলো যে চমকে উঠলাম আমরা। খাবার তো খাচ্ছেই না, সেই সাথে ঔষধও না। যাকে দেখছে তার প্রতি এগ্রেসিভ হয়ে পড়ছে। নার্স, ডক্টর তো দূরে থাক, আমাদেরকে দেখেও পাগলামো শুরু করছে। ডক্টর যখন বলল এভাবে চলতে থাকলে এই রোগীকেও বাঁচানো যাবে না, তখন নাবিলা সাহস করে শুভ্রতাকে সামনে নিয়ে গেল। আমরা শুধু ভয় করছিলাম, না জানি বাচ্চাটার কোনো ক্ষতি হয়। নাবিলা রুমে ঢুকতেই আবারও শুরু হলো পাগলামো। হসপিটালে স্টিলের ট্রলি তোলে নিল ছুঁড়ে মারবে বলে। ভয়ে আমার আত্মা শুকিয়ে কাঠ। এত শব্দে শুভ্রতা কেঁদে উঠতেই থেমে গেল শুভ্র। ট্রলি হাতে তোলে ধরেই ভ্রু কুঁচকে তাকালো সে। আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নাবিলা সাহস নিয়ে বলল, শুভ্র তোর প্রিন্সেস। তোর আর তোর রোদপাখির প্রিন্সেস। কোলে নিবি না? দেখ তোর প্রিন্সেস কাঁদছে। শুভ্র একদমই শান্ত হয়ে গেল। ট্রলি হাত থেকে ফেলে দিয়ে ব্যস্ত হয়ে এগিয়ে এসে অবাক চোখে তাকিয়ে রইল। শুভ্র সেই শান্ত চেহারাটা দেখে বুক থেকে একটা ভারী বোঝা নেমে গিয়েছিল সেদিন।
10 দিনের শুভ্রতাকে চুমুতে ভরিয়ে দিয়েছিল কিন্তু কোলে নেয়নি। তার যে শুধু তার রোদপাখিকেই চায়। এই 10 দিনে সেদিনই শুধু চিৎকার করে কেঁদেছিল শুভ্র। আঙ্কেল তার পাশে গিয়ে দাঁড়াতেই পা জড়িয়ে ধরে বলেছিল, আমার শুধু রোদকেই চাই বাবা, আর কিচ্ছু না। আমার সাথেই এমনটা কেন হবে বাবা? আমার সাথেই কেন? যদি কোনো পাপ করে থাকি তো অন্য কোনো শাস্তির দিক আমি মাথা পেতে নিব। একটু উফো করব না বাবা, কিন্তু রোদকে দিয়ে আমি পাপমোচন করতে পারবো না। প্লিজ বাবা, প্লিজ, এনে দাও আমায়। আমার ওকে চাই, খুব প্রয়োজন ওকে। আমি নিঃশ্বাস নিতে পারছি না দেখো, দমটা কেমন আটকে আসছে। এটুকু বলে থামে সাহেল, শ্বাস টেনে নিয়ে আবার বলে, সেদিন সেই দৃশ্যটুকু আমার মনটাকে হাজারো ক্ষতে রক্তাক্ত করে দিয়েছিল। শুভ্রকে শান্ত করতেই আঙ্কেল বলে দিয়েছিলেন যে, রোদ বেঁচে আছে কিন্তু জেগে নেই। শুভ্র কাছে শেষের বাক্যটি প্রাধান্য পায়নি। তার রোদ বেঁচে আছে সেটাই তো অনেক। আরও কিছুদিন পর সানশাইনকে ঢাকায় ট্রান্সফার করা হয়। তখন থেকে নতুন এক শুভ্রকে দেখি আমরা। সানশাইনকে সেই অবস্থাতেই সম্পূর্ণ মেনে নিয়ে হসপিটালকেই বাসা বানিয়ে ফেলে সে। 1 মাস পর ডক্টরকে অনুরোধ করে প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রোদকে বাড়িতে ট্রান্সফার করে আনে শুভ্র। এতটা ধৈর্য শুভ্র মাঝে থাকতে পারে কখনো কল্পনায় করতে পারিনি আমি। শুভ্র তার দেখাশোনা, রোদের দেখাশোনা এবং নিজের দেখাশোনাও একা হাতেই করেছে সে। প্রতিদিন ভার্সিটিতে ক্লাস নেওয়া, মেয়েকে নিয়ে খেলা আর সানশাইনের খেয়াল রাখা কোনটাতেই কোনো কমতি রাখেনি সে। নিজেকেও ভেঙে পড়তে দেয়নি। শুভ্র বিশ্বাস ছিল সানশাইন আবারও চোখ খুলবে, হাসবে, তাকে মুগ্ধ চোখে দেখবে। আর সেই দিনটির জন্য হলেও শুভ্রকে আগের মতোই থাকতে হবে। যেন ঘুম ভেঙে জেগে উঠেই সানশাইন বলে, আমার বর সবথেকে কিউট, অনেক কিউট। শুভ্র সেই বিশ্বাস বাস্তবে পরিণত হয় টানা 3 মাস 10 দিন পর জেগে উঠে সানশাইন। 6 মাসের মাথায় ফিরে আসে স্বাভাবিক জীবনে। এই দীর্ঘ 6 মাস পর আহমেদ পরিবারে আবারও খুশির ঝিলিক নামে। মেঘ কেটে গিয়ে আবারও দেখা দেয় রোদের হাসি। একটানা কথাগুলো বলে থামে সাহেল। সামনে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ পানি এক নিঃশ্বাসে শেষ করে দেয় সে। জেনি সবটা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। বুকে খুব ভারী কিছু অনুভব করছে সে। টেবিলের বাতাসটা কখন যে এত শান্ত আর বিষাদময় হয়ে উঠেছে খেয়ালই করেনি জেনি। ছোট্ট শুভ্রতা পর্যন্ত বাবার গায়ে মাথা এলিয়ে নিশ্চুপ বসে আছে। এই ছোট্ট বাচ্চাটাও কতটা স্ট্রাগল করে এই পৃথিবীতে নিজের জায়গা করে নিয়েছে। জেনির চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে। আচ্ছা, তার কি কান্না পাচ্ছে? টেবিলে বসে থাকা প্রত্যেকটি মানুষের চোখে মুখে কষ্টের ছাপ। হয়তো বিগত দিনের কষ্টগুলোই আবারও চারা দিচ্ছে বুকে। জেনি আর চোখে শুভ্র দিকে তাকাল। শুভ্র চোখ দুটো জলে টলমল করছে। হয়তো প্রিয়তমাকে হারানোর ভয়টা আবারও জেগে উঠেছে মনে। খুব সাবধানে নিজেকে সামলে নিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে উঠে শুভ্র, সাহেল, শালা তুই তো দেখি আমার মান ইজ্জত কিছু রাখলি না। বউয়ের সামনে বলা এক কথা আর পাবলিক প্লেসে এভাবে। সাহেল হেসে বলে, যা পাগলামো করছিস তার তো 2 ভাগও বলিনি। ওগুলো বললে তো মান ইজ্জত যেটুকু আছে সেটুকুও থাকবে না। পাগলামো করার সময় মান ইজ্জতের ভয় করে আমাদের একটু রেহাই দিলেই তো পারতি দোস্ত। শুভ্র হাসে। জেনি জোরে একটা শ্বাস টেনে নিয়ে বলে, থ্যাঙ্ক গড ডায়েরিটা হারিয়েছিল, নয়তো এমন একটা ভালোবাসা দেখার সৌভাগ্যটা হতো না। সাহেল হেসে বলে, কি করব বলুন, এদের জামাই বউয়ের চিন্তা এই ডায়েরির কথা আর মাথায় ছিল না। কিভাবে যে ওটা ময়লার ঝুড়িতে গেল আল্লাহ মালুম। এতক্ষণে কথা বলে হ্যারি বিস্ময় নিয়ে স্পষ্ট ইংরেজিতে বলে উঠে, জেনি সবসময়ই লাভ ম্যাজিকের কথা বলে। আমার আজ কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করছে। সত্যি হয়তো ভালোবাসা নামক ম্যাজিক আছে, যে ম্যাজিক পাওয়ারটা স্বয়ং ঈশ্বর আমাদের হাতে তুলে দিয়েছেন। মেয়েকে কোলে তুলে নিয়ে শুভ্র ডানবাহুটা শক্ত করে চেপে ধরে টলমলে চোখে বলে উঠে রোদ, চোখ খুলে আবারও এই পৃথিবীটাকে দেখতে পাবো ভাবিনি কখনো। যেদিন চোখ খুললাম আর নিজের ঘর নিজের স্বামীর মুখটা আবারও দেখলাম, আমি তখন বিশ্বাসই করতে পারছিলাম না। সবকিছুকে স্বপ্ন বা কল্পনাও ভাবতে পারছিলাম না। মৃত্যুর পর তো স্বপ্ন বা কল্পনা থাকে না। মনে হচ্ছিল কোনো জান্নাতে আছি, যেখানে আস্ত একটি জান্নাত। আমার বর আমাকে বুকে আগলে রেখেছে সেই আগের মতো। আল্লাহকে এই নতুন জীবনের জন্য প্রতিটি মুহূর্তে শুকরিয়া জানাই। আমাকে এতটা ভাগ্যবতী করে পৃথিবীতে পাঠানোর জন্যও শুকরিয়া জানাই। কথা বলতে বলতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুভ্রতা মায়ের মুখের দিকেই তাকিয়েছিল। মাকে কাঁদতে দেখেই ঠোঁট ভেঙে কান্নাভাব নিয়ে বাবাকে বলে, বাবা,
আম্মু কাঁদে। শুভ্র হেসে রোদের কপালে চুমু দিয়ে মেয়ের দিকে তাকায়। নিচু হয়ে মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে বলে, তুমি মানা করো তাহলেই আর কাঁদবে না। শুভ্রতা খুব যত্নে জল মুছে দিয়ে মাথা দুলিয়ে বলে, তাক, কাঁদে না। জেনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কেন কাঁদছে জানে না সে, শুধু জানে কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে। হঠাৎই কারো হাতের স্পর্শে ফিরে তাকায় জেনি। হ্যারি এক হাত জড়িয়ে আছে তাকে। জেনি তাকাতেই হাসি ফুটে তার মুখে। ফিসফিস করে বলে, ইস, বাচ্চাদের মতো কাঁদছ দেখি। ডোন্ট ক্রাই সুইট লিটল বেবি। হ্যারি লাভ ইউ এন্ড হি উইল লাভ ইউ ইন এভরি মোমেন্ট অফ হিজ লাইফ। জেনি হাসে। আবারও শুরু হয় হাসি মজা। খাওয়া শেষে স্টল থেকে বেরিয়ে বিদায় নেওয়ার সময় বলে উঠে রোদ, জেনি, আপনারা আমাদের অতিথি। আমাদের খুঁজে এতটা দূর এসেছেন অথচ সামান্য আতিথেয়তার সুযোগ আমরা পাব না। তা তো হতে পারে না। পরশু আমার ভাইয়ার বিয়ে, এই টা দিন আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকুন না প্লিজ। জেনি হেসে দেয়। এমন একটা দারুণ সুযোগ কখনোই মিস করতে চায় না সে। রোদকে জানায় তারা আসবে, তবে তার আগে হোটেলে যেতে হবে তাদের। রোদও হেসে সম্মতি জানায়। চলবে, তোকে চাই হৃদয়। সিজন -2। রাইটার নৌশিন আহমেদ। রোদেলা হৃদয়। পাঠ শেষ পর্ব। ম্যাপেল পাতা। সারাদিন হই হুল্লোড় করে খেতে বসেছে সবাই। জেনি খাওয়ার থেকে এদিক ওদিকই তাকাচ্ছে বেশি। দ্বিতীয় সারির এক কোণায় বসে আছে অসম্ভব মিষ্টি একটি মেয়ে। তার পাশে বসে আছে 5-6 বছরের একটি ছেলে। জেনি অবাক হয়ে খেয়াল করল ছেলেটি খুব যত্ন করে মেয়েটির মুখে খাবার তুলে দিচ্ছে। ছেলের কাণ্ড দেখে মেয়েটি হাসছে, তার সাথে চোখ দুটোতে টলমল করছে স্বচ্ছ জল। মুখে হাসি, চোখে জল, কি অদ্ভুত সৌন্দর্য। জেনি চোখ ঘুরিয়ে শুভ্র দিকে তাকাল। শুভ্র শেরওয়ানির হাতা কনুই পর্যন্ত গটিয়ে নিজে খাচ্ছে, সাথে সাথে মেয়েকেও খাওয়াচ্ছে। রোদ খাওয়া ছেড়ে পাশে বসে একদৃষ্টিতে বরের দিকে তাকিয়ে আছে। শুভ্র এক দুইবার আর চোখে তাকাচ্ছে, পরমুহূর্তেই নিজের কাজে মন দিচ্ছে। তাদের পাশেই বসেছে সাহেল, নাবিলা আর সাদাফ। বাবা মার মাঝখানে বসে নিজের মতো করে চুপচাপ খাচ্ছে সাদাফ। যদিও টেবিল পর্যন্ত পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। নাবিলার পাশে বসেছে রুহি, অভ্র আর আদ্ররুদ্র। জেনি বেশ খেয়াল করে দেখেছে আদ্ররুদ্র হাজার দুষ্টামি করলেও কখনোই একজন আরেকজনের বিপক্ষে কথা বলে না। তাদের কাজ, কথা সব একদিকে। মাথায় হালকা কুকরানো চুলের ছেলেটা হল রুদ্র। আদ্র থেকে কয়েক ধাপ বেশিই দুষ্টু সে। সারাদিন উল্টোপাল্টা কাজ করতেই বেশি পছন্দ তার। আদ্র ঠিক তার উল্টো। সবসময় ভাইয়ের সাথে সাথে থাকলেও বেশ ঠান্ডা মেজাজের ছেলে সে। ভাইকে বোকার হাত থেকে বাঁচানোই তার প্রধান কাজ। জেনির ডানপাশে বসেছে চিত্রা, শিশির। চিত্রা খাওয়া ছেড়ে বসে আছে। ক্ষুধা পেলেও খেতে পারছে না সে, কেমন একটা গা গুলাচ্ছে। শিশির স্ত্রীর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে এটা ওটা জিজ্ঞেস করছে। সারাদিন হই হুল্লোড় করে খেতে বসেছে সবাই। জেনি খাওয়ার থেকে এদিক ওদিকই তাকাচ্ছে বেশি। দ্বিতীয় সারির এক কোণায় বসে আছে অসম্ভব মিষ্টি একটি মেয়ে। তার পাশে বসে আছে 5-6 বছরের একটি ছেলে। জেনি অবাক হয়ে খেয়াল করল ছেলেটি খুব যত্ন করে মেয়েটির মুখে খাবার তুলে দিচ্ছে। ছেলের কাণ্ড দেখে মেয়েটি হাসছে, তার সাথে চোখ দুটোতে টলমল করছে স্বচ্ছ জল। মুখে হাসি, চোখে জল, কি অদ্ভুত সৌন্দর্য। জেনি চোখ ঘুরিয়ে শুভ্র দিকে তাকাল। শুভ্র শেরওয়ানির হাতা কনুই পর্যন্ত গটিয়ে নিজে খাচ্ছে, সাথে সাথে মেয়েকেও খাওয়াচ্ছে। রোদ খাওয়া ছেড়ে পাশে বসে একদৃষ্টিতে বরের দিকে তাকিয়ে আছে। শুভ্র এক দুইবার আর চোখে তাকাচ্ছে, পরমুহূর্তেই নিজের কাজে মন দিচ্ছে। তাদের পাশেই বসেছে সাহেল, নাবিলা আর সাদাফ। বাবা মার মাঝখানে বসে নিজের মতো করে চুপচাপ খাচ্ছে সাদাফ। যদিও টেবিল পর্যন্ত পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। নাবিলার পাশে বসেছে রুহি, অভ্র আর আদ্ররুদ্র। জেনি বেশ খেয়াল করে দেখেছে আদ্ররুদ্র হাজার দুষ্টামি করলেও কখনোই একজন আরেকজনের বিপক্ষে কথা বলে না। তাদের কাজ, কথা সব একদিকে। মাথায় হালকা কুকরানো চুলের ছেলেটা হল রুদ্র। আদ্র থেকে কয়েক ধাপ বেশিই দুষ্টু সে। সারাদিন উল্টোপাল্টা কাজ করতেই বেশি পছন্দ তার। আদ্র ঠিক তার উল্টো। সবসময় ভাইয়ের সাথে সাথে থাকলেও বেশ ঠান্ডা মেজাজের ছেলে সে। ভাইকে বোকার হাত থেকে বাঁচানোই তার প্রধান কাজ। জেনির ডানপাশে বসেছে চিত্রা, শিশির। চিত্রা খাওয়া ছেড়ে বসে আছে। ক্ষুধা পেলেও খেতে পারছে না সে, কেমন একটা গা গুলাচ্ছে। শিশির স্ত্রীর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে এটা ওটা জিজ্ঞেস করছে। জেনিদের পাশের টেবিলে বসেছে সাকিব, রাতুল, শ্রেয়া, শ্রেয়ার হাজবেন্ড, আহান, রুহন,
সাব্বির সহ তাদের বউ। সবার ছোট্ট ছোট্ট বিষয়গুলোও খেয়াল করে দেখছে জেনি, যেন ইউএস চলে যাওয়ার পর এই মিষ্টি স্মৃতি আর খুনসুটিগুলো লেগে থাকে তার মনের কোণায়। খাওয়া শেষ করে হাত ধুতে গিয়ে বাঁধল এক বিপত্তি। একটা বাচ্চার হাতের আইসক্রিমে মাখামাখি হল শুভ্র শেরওয়ানি। বাচ্চাটি ভয়ে মুখ কালো করে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। জেনি খেয়াল করে দেখে এটাই সেই ছেলে যে ছেলেটা খাবার সাইডে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছিল। শুভ্র বাচ্চাটির মাথায় হাত রেখে চুলগুলো হালকা ঝাঁকিয়ে দিয়ে বলে উঠে, ব্যাপার না চ্যাম্প, বিয়ে বাড়িতে এমন একটু আধটু হয়। কিন্তু তোমার আইসক্রিমটা যে নষ্ট হয়ে গেল। ছেলেটি চোখ তুলে তাকায়। শুভ্র স্নেহভরা কণ্ঠে ভয়টা অনেকটাই কেটে গেছে তার। শুভ্র হাসিমুখে জিজ্ঞেস করে, নাম কি বাবু? শুভ্র আহমেদ। শুভ্র চমকে উঠে বলল, আরে, তোমার নামটা তো দেখি আমার নামের যমজ ভাই। শুভ্র উৎসাহ নিয়ে বলে, আপনার নাম কি স্যার? আমার নাম শুভ্র। আর স্যার বলছো কেন? আমি কি গণিতের রাগী টিচার? স্যার শুনতে একদমই ভালো লাগছে না। তুমি বরং আমাকে চাচ্চু বলতে পারো। ছেলেটি হাসিমুখে বলে, আমার বাবার নামও শুভ্র, শুভ্র আহমেদ। শুভ্র কিছু বলবে তার আগেই হন্তদন্ত হয়ে অনেকটাই ছুটে আসে একটি মেয়ে। ছেলের হাত ধরে শুভ্র শেরওয়ানির দিকে তাকিয়ে অপরাধী গলায় বলে, আই এক্সট্রিমলি সরি ভাইয়া, ও হয়তো বেখেয়ালিতে এমনটা করেছে। সরি। শুভ্র হেসে বলে, ইট ওকে। বাচ্চায় তো আপনাকে কোথাও যেন দেখেছি আমি, কিন্তু কোথায় দেখেছি তা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। শুভ্র পেছনে থেকে হুট করেই বলে উঠে জেনি, নীরা। শুভ্র আহমেদের স্ত্রী নীরা আহমেদ আপনি? নীরা বেশ অবাক হয়, বিস্ময় নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে? জেনি হাসে, শুভ্রকে উদ্দেশ্য করে বলে, শুভ্র সাহেব, আপনি আর রোদ উনাকে হসপিটালে দেখেছিলেন বিয়ের কিছুদিন পর যখন আপনার অ্যাক্সিডেন্ট হয় তখন। মনে পড়েছে? শুভ্র অবাক হয়ে জেনির দিকে তাকায়। পরমুহূর্তেই হেসে উঠে বলে, হ্যাঁ মনে পড়েছে। আমাদের থেকে আমাদের লাইফের ঘটনাগুলো আপনারই বেশি মনে আছে দেখছি। এনিওয়ে, মিসেস নীরা, আমি আবরার আহমেদ শুভ্র। আপনার হাজবেন্ড আর আমার একই দিনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ভাগ্য ভালো ছিল তাই হয়তো আমি বেঁচে গিয়েছি। তখন হয়তো চ্যাম্প পৃথিবীতে আসেনি, মাত্র 2 মাসের ছিল। তাই না? স্বামীর কথা মনে পড়তেই চোখ ভিজে এলো নীরার। তবে কারো চোখে পড়ার আগেই নিজেকে সামলে নিয়ে হাসি ফুটালো মুখে। এই হাসিটা নিয়েই তো বেঁচে আছে সে। শুভ্র মৃত্যুর পর কত ঝড়োঝাপটায় না গিয়েছে তার উপর। একদিকে বিয়ের চাপ, অন্যদিকে ইভর্ষণ করার চাপ। সবার এক কথা, বাপ ছাড়া বাচ্চা পালা এত সহজ নয়। তার থেকে বাচ্চাটা ফেলে দিয়ে নতুন করে জীবন সাজাও। সারা জীবন কি বাপের বাড়ি বা শ্বশুরবাড়ির বোঝ হয়ে থাকবে? নীরা বোঝ হয়ে থাকেনি, বাচ্চাও নষ্ট করেনি, তবে বাবা মা, আত্মীয় সবাইকে ছেড়ে দিয়েছে। ফ্রেন্ডের সাহায্যে প্রাইভেট ফার্মে জব নিয়ে একা চলতে শিখেছে। তার শুভ্র চিহ্নকে বুকে আগলে কষ্টের মাঝেও হাসতে শিখেছে। আজ শুভ্রবের দিকে তাকালে শুভ্র প্রতিচ্ছবিই দেখতে পায় সে। মায়ের প্রতিটি দুঃখের সঙ্গী হয়েছে সে। এই ছোট্ট বয়সেই বুঝে নিয়েছে তাদের কেউ নেই, সে ছাড়া তার মার আর কেউ নেই। কেউ না। নীরা মুচকি হেসে ছেলের মাথায় চুমু দিয়ে বলে, সরি, আসলে আমি সেদিন খেয়াল করিনি আপনাদের। আপনি যে পরিস্থিতিতে ছিলেন তাতে খেয়াল না করাটাই স্বাভাবিক। বাদ দিন সেসব কথা। তো চ্যাম্প, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। গুড। আমার জন্য যে তোমার আইসক্রিমটা নষ্ট হলো তার ক্ষতিপূরণ হিসেবে আমি কি তোমায় একটা আইসক্রিম কিনে দিতে পারি? শুভ্র কথার মাঝেই দৌড়ে আসে শুভ্রতা। তার পিছু পিছু রোদ। শুভ্রতা বাবার শেরওয়ানির কোনা ধরে টেনে নিজের অস্তিত্বের জানান দেয়। শুভ্র হেসে শুভ্রতাকে কোলে তোলে নিয়ে শুভ্রকে ইশারা করে বলে, আম্মু, ওটা তোমার ভাইয়া হয়। শুভ্রতা অবাক চোখে তাকিয়ে বলে, আলেকটা ভাইয়া? হু, আরেকটা ভাইয়া? ভাও ভাইয়া না পতা ভাইয়া? অনেক ভালো ভাইয়া, ওর নাম শুভ্রব। ভাইয়াকে হ্যালো বলো। শুভ্রতা শুভ্রবের দিকে তাকিয়ে হাসে, হাসিমুখে বলে, হ্যাঁ ভাইয়া, আমি শুভ্রতা। নীরা হাসে, 2 পা এগিয়ে শুভ্রতার সামনে এসে দাঁড়ায়। ডান গালটা টেনে দিয়ে বলে, অনেক কিউট তো, একদম আপনার মতো হয়েছে। শুভ্র হেসে বলে, সবাই তাই বলে, তবে আমার মনে হয় ওর মায়ের মতো হয়েছে। নীরা হেসে শুভ্রতাকে জিজ্ঞেস করে, মামনি, তোমার কয়টা ভাইয়া? শুভ্রতা কিছুক্ষণ ভেবে বলে, এতুগুলা। আচ্ছা, নাম কি তোমার ভাইদের? আদ্য ভাইয়া, রদ্য ভাইয়া, সাতাপ ভাইয়া আর এই নতুন ভাইয়া। নীরা হেসে আবারও গাল টানে।
শুভ্র পাশে তাকিয়ে রোদকে ইশারা করে বলে, মিট মাই ওয়াইফ রোদেলা। ইরা রোদের সাথে কুশল বিনিময় করে হাসিমুখে বলে, কি মুশকিল, বাচ্চার মাকে দেখলে মনে হয় বাচ্চা তার মার মতো হয়েছে, আবার বাবাকে দেখলে মনে হয় বাচ্চা তার বাবার মতো হয়েছে। আসলে কার মতো হয়েছে বলুন তো? নীরার কথায় শব্দ করে হেসে উঠে সবাই। নীরাকে বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়ে বউ নিয়ে বিদায় নেয় তারা। বাসায় ফিরে বউকে ড্রয়িং রুমে বসানো হলে বেশ কয়েকটা ছবি তোলে নেয় জেনি। বউয়ের নাম আফসানা রূপ, বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী সে। শান্ত মেজাজের গোলগাল মিষ্টি একটি মেয়ে। রাত ১২টার দিকে বাসর ঘরের দরজায় ভিড় জমায় সবাই। দরজায় উকিঝুঁকিতে মেতে উঠে রোদ, রুহিসহ রাতুল, সাকিবও। হ্যারিও একবার কান পেতেছে। রোদরা যে উদ্দেশ্যে কান পেতেছে সেজন্য নয়, ছেলে মেয়েরা কি শোনার চেষ্টা করছে তা বোঝার জন্যই কান পেতেছে সে। কিন্তু আফসোস, কিছুই কানে আসেনি তার। অভ্র, শুভ্র, শিশির আর সাহেল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শালার বিয়ে হলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা গেলেও রাহাতের বিয়েতে তা সম্ভব নয়। রাহাত সম্পর্কে ওদের জনেরই বড় বউয়ের বড় ভাই বলে কথা। শিশির সবসময়ই ব্যক্তিত্বসম্পন্ন মানুষ, তাই এসব বিষয় থেকে দূরে থাকাটাই বেশি পছন্দ করে সে। তার বউ দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে আছে বলেই এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে। শুভ্র, অভ্র এগোয়নি বলে সাহেলও আর যায়নি সেদিকে। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে চুপচাপ নাবিলার জন্য অপেক্ষা করছে সে। রাত ১টার দিকে রুমে ঢুকে শুভ্র। রোদ জানালার গ্রিল ধরে তাকিয়েছিল আকাশে। শুভ্র পা টিপে রোদের পেছনে গিয়ে দাঁড়ায়। হাতে কোমর জড়িয়ে ঘাড়ে মুখ লুকায়। সাথে সাথেই কেঁপে উঠে রোদ। শুভ্র ধীর গলায় বলে, কাহিনী কি রোদপাখি? আজ সারাদিন চুপি চুপি দেখছিলে আমায়। নতুন করে প্রেমে পড়ছ নাকি? রোদ ঘুরে দাঁড়ায়। শুভ্র গলা জড়িয়ে ধরে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। টলমলে চোখে বলে, ছেলেদের এত বেশি সুন্দর মানায় না শুভ্র সাহেব। সৌন্দর্য মেয়েদের জন্য, প্রকৃতি কিন্তু এই অবিচার মানবে না জাহাপনা। শুভ্র হাসে, কোমরের বাঁধন আরও শক্ত করে কপালে কপাল ঠেকিয়ে বলে, না মানলে নেই। সুন্দরী বউয়ের দৃষ্টি আকর্ষণের জন্য একটু আধটু অবিচারে ক্ষতি নেই বেগম সাহেবা। কিন্তু মহারানীর গাল বেয়ে পানি গড়ালেই মহারাজের ক্ষতি হয়ে যাবে খুব। রোদ হাসে, সাথে সাথেই গাল বেয়ে গড়িয়ে পড়ে জল। শুভ্র বিরক্ত হয়ে বলে, কাঁদছ কেন? এটা কাদার মতো কিছু হলো? আপনি আমায় এত ভালো কেন বাসেন মাস্টারমশাই? একটু কম ভালোবাসতে পারেন না? ভয় লাগে খুব। মার ঘরের পাশ থেকে আসার সময় শুনলাম আমি কোমায় থাকতে খুব রাগারাগি করেছিলেন ওদের সাথে। শুভ্র রোদকে ছেড়ে সরে দাঁড়ায়। বিছানায় বসে গম্ভীর মুখে বলে, রাগারাগি কিছুই করিনি, শুধু বলেছি আমার বউ বাচ্চা থেকে দূরে থাকুন। তাদের জন্য আমি একাই যথেষ্ট। রোদ শুভ্র পাশে বসে কাঁধে মাথা রাখে। ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি খুব করে চাই শুভ্রতা আপনার মতো হোক। কঠিন পরিস্থিতিতে শক্ত হতে শিখুক। আপনার জায়গায় আমি থাকলে ভেঙে পড়তাম, কেঁদে কেটেই শেষ হয়ে যেতাম। শুভ্র রোদের মাথায় হাত বুলাতে বুলাতে হাসে, বলে, একদম না, তুমি আরও বেশি পারতে রোদু। কারণ মেয়েদের সহ্য শক্তি ছেলেদের থেকে ঢের বেশি। কঠিন পরিস্থিতিতে দুর্বল মেয়েটাও হুট করেই কঠিন হয়ে ওঠে। আমি শক্ত ছিলাম না রোদো পাখি, তোমাতে সিক্ত ছিলাম মাত্র। শুভ্রতাকে ঘুম পাড়িয়ে রাতে তোমার ঘুমন্ত মুখটা দেখলেই ঠান্ডা হয়ে যেত বুক, তবুও মাঝে মাঝে হাঁপিয়ে উঠতাম। তোমার কণ্ঠ শোনার জন্য পাগল হয়ে উঠতাম। তখন নিজেকে খুব অসহায় লাগত, খুব বেশি অসহায়। তখন তোমার বুকে মুখ গুজে শুয়ে থাকতাম। তোমার হৃদস্পন্দনের তালে তালে যেন তোমার কণ্ঠ ভেসে বেড়াত। হাজারো কথা বলতো কানে কানে। এটুকু বলে দীর্ঘশ্বাস ফেলে শুভ্র রোদকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে কাপা গলায় বলে, তোমার হৃদস্পন্দন সবসময় একটা ধ্বনিই করত, তোকে চাই, তোকে চাই, এবং তোকেই চাই। আমিও শুধু তোকেই চাই রোদো পাখি। জীবনের শেষ মুহূর্তেও তোমার হৃদস্পন্দনের তালে এই শব্দটাই শুনতে চাই। রোদের চোখ জলে ভেসে উঠে। সাথে সাথেই করাঘাত পড়ে দরজায়। দুজন দুজনের দিকে তাকিয়ে দরজা খুলতে পা বাড়ায় রোদ। শুভ্রতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন রোদর মা। রোদকে দেখে ইতস্তত গলায় বলেন, হঠাৎ জেগে ওঠে বলে, আম্মু যাব। কিছুতেই রাখতে পারছিলাম না রে। রোদ হেসে মায়ের কোল থেকে শুভ্রতাকে নিয়ে বলে, আগেই বলেছিলাম, থাকবে না। শুনলে না তো। মাকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে মেয়েকে নিয়ে বিছানায় আসে রোদ। নানুকে এত জ্বালিয়ে মায়ের কোলে আসা মাত্রই ঘুমিয়ে পড়েছে মেয়েটা।
মেয়েকে শুইয়ে পাশে শুতেই পেছনে থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে উঠে শুভ্র। আমারও ঘুম পাচ্ছে, আমাকেও ঘুম পাড়াও রোদ পাখি। রোদ হেসে ওঠে। শুভ্রও মুচকি হেসে মুখ ডুবায় তার ঘাড়ে। রাত প্রায় ৩টা, ঘড়ির আওয়াজে ঘুম ভেঙে যায় রোদেলার। পাশ থেকে দুজন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। মেয়ের হাত সহজে ছাড়ানো গেলেও মেয়ের বাপের হাত ছাড়ানো মহামুশকিল। অনেক কৌশলে হাত ছাড়িয়ে উঠে বসে রোদেলা। জানালার হালকা গোলাপি পর্দাটা সরিয়ে দেয় সে। বাইরের ঝিরিঝিরি বাতাস এসে লাগছে মুখে চোখে। জানালার পাশে থাকা টেবিলে চেয়ার টেনে বসে রোদেলা। প্রাণভরে শ্বাস টেনে নিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আবারও লিখতে বসে সে। হাজারো জল্পনা কল্পনা আর অনুভূতিগুলো সাজাতে থাকে সাদা কাগজে। হয়তো অনেক অনেক বছর পর এই অনুভূতিগুলোই হয়ে উঠবে ভালোবাসাময় কিছু স্মৃতি। মনে করিয়ে দিবে যৌবনের হাজারো বাসনা আর লাজুক ভালোবাসাকে। ছোট্ট ছোট্ট খুনসুটি, আবেগের তাড়নায় ভাষা ফোটা ফোটা কান্না।